আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। এখন আমাকে শুনতে পাচ্ছেন সবাই যারা আছেন? আপনি বের হয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এটা খুব জটিল প্রক্রিয়া হয়ে গেছে, বুঝছেন? এটা আমিও চাই না এরকমটা হোক, কিন্তু এইভাবে ক্লাস করা যাবে না। অর্থাৎ আমরা এখানে হোয়াটসঅ্যাপে 4টা 5টা গ্রুপ খোলা হয়েছে, প্রায় 4,000 মেম্বার এখানে হোয়াটসঅ্যাপে। বাংলাদেশে জুমে আপনার 1,000 আইডি একসাথে ক্লাস করানো যায়, আমরা করাই, আগে থেকে করাইছি 1,000 ক্লাস। যদি ক্লাসে 1400-1500 স্টুডেন্ট থাকে, এই 2700-900 লোক ক্লাসে জয়েন করে, এটা ছিল প্রসেস। কিন্তু এখন মানে আমরা তো কাউকে না করতে পারি না যে আমরা ক্লাস করাইতে পারবো না, মানে এখন মানে আরো অলরেডি 1,000 লোক পেন্ডিং আছে আমাদের মেসেজ। আমি ক্লাস কি করাবো, আমি কি মানে মানুষ হিসেবে আছে কিনা আমি নিজেও এখন জানি না, বুঝছেন? মানে মেন্টালি আমি এতটা ডিপ্রেশে চলে গেছি। এখন এটা আল্লাহ পাকি জানে এটা কি আলামত, আমি জানি না। এখন তারপর আমি 3,000 4,000 লোক একসাথে ক্লাস করানোর জন্য আমি খুব চেষ্টা করছি যে একসাথে আইডি নেওয়ার জন্য, কিন্তু আসলে বাংলাদেশে ওরকম অনুমোদনই নাই, মানে এরকম সিস্টেমই নাই। মানে সিস্টেম আছে কিন্তু এটার ভিতরে ভেজাল আছে অনেক। তো আমি যেটা ভাবলাম যে আপনাদের এই ক্লাসগুলা, আইন কি পড়াবো আজকে, আইন নিয়ে আলোচনা করার মতো আসলে কোনো পরিবেশ আমি দেখতেছি না। এই ক্লাসটাকে আমার মনে হয় 2টা ভাগে ভাগ করে ফেলতে হবে, এছাড়া এটা পসিবল হবে না। হয়তো মনে করেন একটা ব্যাচ আমি আপনার কয়টা, এই 8:30 থেকে দিলাম, আর একটা হয়তো একটু 10টা থেকে দিলাম, তাই না? এছাড়া তো মানে সাউন্ড নাই। সাউন্ড আছে, আপনাদের ফোনের ভলিউম বাড়ান। রহিম ভাই শুনতেছেন না? এসবি থেকে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনাদের ফোনের ভলিউমটা একটু বাড়াইতে হবে। ঠিক আছে, আপনাদের ফোনের ভলিউম বাড়াইতে হবে, তাহলে আমাকে শুনতে পাবেন। যে যাই হোক, যেভাবে হোক, আলহামদুলিল্লাহ। আপনি বেরিয়ে যান। আমাদের ক্লাসে শরীফ ওসলো একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। যেহেতু কোনো না কোনোভাবে চলে আসছেন, ইনশাল্লাহ ব্যবস্থা একটা হয়ে যাবে। ঠিক আছে, প্রসেস করতেছি, কোনো না কোনোভাবে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আচ্ছা, না, একটু আমি এটা গেলাম। ঠিক আছে, তাহলে পরিচয় হয়ে যাবো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ। আহ, আমার পরিচয়টা সংক্ষেপে দেওয়া লাগে, আমি শরীফুল ইসলাম, ডিএমপিতে কর্মরত আছি। পদমর্যাদা হলো সাব ইন্সপেক্টর। হ্যাঁ, আমি দীর্ঘদিন যাবত এই আইনের সাথে আছি সংযুক্ত, আইনের ছাত্র হিসেবে কাজ করি, আইন নিয়ে কাজ করি আপনাদের মাধ্যমে। এবং আমাদের ক্লাসে যারা ভর্তি হয় তাদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করি একটা বছর, বুঝছেন? এটা হচ্ছে নিয়ম, মানে আমাদের ক্লাসে যারা ভর্তি হয় একটা বছর তাদের সাথে প্রচুর খারাপ ব্যবহারের মধ্যে যায়, খুব চিল্লাচিল্লি করি। যারা কথা শুনে তারা ইনশাল্লাহ সফল হয়। পদোন্নতি পরীক্ষার জন্য পড়াশোনা করেই ভালো পড়া রেজাল্ট অর্জন করা যাবে এরকম কোনো গ্যারেন্টি নাই। এটা আমি গত 5 6 7 বছরের ইতিহাসে দেখি। অনেক ভালো স্টুডেন্ট, হাতের লেখা ভালো, কিন্তু বিভিন্ন কৌশলগত কারণে তারা পিছিয়ে পড়তেছে, আশানুরূপ মানে ফল পাচ্ছে না, এরকম অনেক ঘটনা আছে। আবার অনেকে এরকম আছে, ক্লাসের যে সবচেয়ে দুর্বল ছাত্রগুলা, তারাও মেধাক্রম আপনার একদম ভালো অবস্থানে ঢুকে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা, শোনা যাচ্ছে না, 998 প্লাস। ভাইয়া শোনা যাচ্ছে না আপনাকে। ও, আমি মিউট হয়ে আছি, দাঁড়ান।
আপনি আমাকে আনমিট করে দেন। আচ্ছা, এখন মনে হয় আশা করি সবাই শুনতে পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আশা করি সবাই শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ। একটু কষ্ট দিছি কিন্তু আপনাদেরকে, এটা আসলে অনেক কষ্টই। তবে এটা এক দুই দিন পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ কি জানেন, আমি প্রথমেই বলি, অনেকেই আপনার ক্লাসে জয়েন করছে, দেখছি যে চতুর্পাশে অনেক পদোন্নতি, মনে হয় আমারও পদোন্নতি হবে। হ্যাঁ, এটা আসলে সত্যি, পদোন্নতি হবে আমাদের পুলিশের ক্ষেত্রে। আমরা তো সবাই এক পরিবারের লোক, এখন যেহেতু আমরা একটা পরিবারে চলে আসছি, অন্তত আমি শরীফুল, এটা আপনি চিনতে পারছেন, তাই না? তাহলে আমরা এক পরিবারের সদস্য, যেহেতু আমরা চিনি। আমাদের পুলিশের সবচেয়ে ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে সিজনাল সমস্যা। যখন প্রচুর পরিমাণ পদোন্নতি হয়, যখন পরীক্ষার সময় হয়, এবং অনেকগুলো লোকের পদোন্নতি ডিও হয়, তখন আমাদের পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহ আসে। কিন্তু কয়েকদিন পরে আবার এই আগ্রহটা আমরা ধরে রাখতে পারি না। কিন্তু যদি একজন পুলিশ সদস্য হিসেবে আপনি চান যে আমার পদোন্নতি নিতে হবে, আপনি যত দুর্বলই হন না কেন, আপনার পদোন্নতি হবেই হবে ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। তাহলে পদোন্নতি নেওয়ার জন্য কোনো মেধা হওয়ার দরকার নাই। পদোন্নতি নেওয়ার জন্য হাতের লেখা সুন্দর হওয়ারও তেমন কোনো প্রয়োজনীয়তা নাই। পদোন্নতি পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার দরকার নাই। তাহলে কি দরকার? দরকার হচ্ছে আপনার পদোন্নতি দরকার, এটা বোঝা দরকার। যে আমার পদোন্নতি প্রয়োজন, এটা বুঝতে হবে আপনাকে। তাহলে আপনি পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সত্য কথা। আমাদের এই 25 সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রমে 1 থেকে 10-এর ভিতরে 8-9 জন আমাদের ক্লাসের ছাত্র, আপনারা জানেন ইতিমধ্যে। এটা কনস্টেবল থেকে এএসআই থেকে এসআই পদেও 6 জন, 10-এর ভিতরে 6 জন আমাদের ছাত্র, এবং 2 পদে প্রথম স্থান। কিন্তু তার আমরা কিন্তু জানতাম না যে তারা ফার্স্ট হবে ক্লাসে, সেকেন্ড হবে, থার্ড হবে, কেন? কিন্তু এই লোকগুলা, আমরা গত বছর 42টা লিখিত পরীক্ষা নিছি, দেখলাম যারা ভালো রেজাল্ট করছে এদের ম্যাক্সিমাম সবগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করছে। হাতের লেখা খুব ভালো ছিল এটা বলবো না, কিন্তু চেষ্টাটা খুব ভালো ছিল। তাহলে আপনি আগে বুঝবেন যে আমার পদোন্নতি প্রয়োজন কিনা। যদি মনে করেন যে আমার পদোন্নতি প্রয়োজন, তাহলে আপনার পদোন্নতির জন্য ইনশাল্লাহ যতগুলা প্রসেস প্রক্রিয়া আছে, যতগুলা আমাদের টেকনিক্যালি ত্রুটিগুলো আছে, সবগুলা জায়গায় আমরা টাচ করবো ইনশাল্লাহ। আপনি বুঝতে পারবেন যে আমাদের গ্যাপটা কোথায়। তবে আমাদের নিয়মগুলা কি করতে হবে? মানতে হবে। আমাদের রুলসগুলা মেনে চলতে হবে। এই বিষয়ে আমি খুব কি থাকবো, কঠোর অবস্থানে থাকবো আপনাদের সাথে। এই বিষয়ে খুব কঠোর অবস্থানে থাকবো। আর আরেকটা বিষয়, যে আপনি সারা বছর পড়তে থাকবেন, কয়েক বছর একাধারে পড়তে থাকবেন। পদোন্নতি হলে হলো, না হলে নাই, চেষ্টা করতে থাকি। এটা এক ধরনের চিন্তা ভাবনা। আর একটা হচ্ছে না আমার পদোন্নতি লাগবেই, এটা এক ধরনের চিন্তা ভাবনা। তাহলে যারা পদোন্নতি লাগবে এরকম চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি নিয়ে ক্লাসে আসছেন, তাদেরকে স্বাগতম। তারা আগামী বছর ইনশাল্লাহ বের হয়ে যাবেন পদোন্নতি নিয়ে। দেখবেন হাজার হাজার স্টুডেন্ট। তাহলে সবার কি পদোন্নতি হয়ে যাবে? দোয়া করি সবার হোক। কিন্তু এটা আপনার অ্যাক্টিভিটিসের উপরেই নির্ভর করবে। আমাদের ক্লাস থেকে অনেক ছাত্র পরীক্ষা ভালো রেজাল্ট করতেও পারে নাই, বা হয়তো ফেলও করছে। আছে না এরকম? ফেল করছে, সবাই তো আর ফার্স্ট হয়েছে না, এরকম তো বিষয়টা না। তাহলে যে যতটুকু পরিশ্রম করছে সে ততটুকু পাইছে। আপনার পরিশ্রম আপনার জন্য করবেন, আমি পরিশ্রম আপনার জন্য করব, বুঝছেন? মানে আমার পরিশ্রমটাও আপনার জন্য, আপনার পরিশ্রমটা আপনার জন্য। যদি মনে করেন যে হ্যাঁ পসিবল, পরিশ্রম করতে পারবেন, কতটুক? অল্প পরিশ্রম। ক্লাসে যতটুকু আমরা বলবো, যতটুকু নির্দেশনা আপনাদেরকে দিব, এতটুক যদি পসিবল হয় ইনশাল্লাহ, যদি নিতে পারেন, 2টা 3টা 4টা মাস সময় যদি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ, আপনি একদম সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন। আর আমরা খুব, হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমি কিন্তু আজকে আইন নিয়ে কোনো কথাই বলতেছি না, কারণ আইন পড়ানোর মতো আইন সারা বছরই পড়বো ইনশাল্লাহ। অনেক সময় আছে, অনেক সুযোগ আছে। পড়া শুরু করলে আর শেষ হবে না। অন্য কথা বলার কোনো সুযোগ নাই আমাদের ক্লাসে। শুধু আইনের উপরেই থাকি, শুধু আইনই পড়াই, এগুলোর উপরে পরীক্ষা নেই, এগুলোর উপরে আপনাদেরকে বিচার বিশ্লেষণ করি। ঠিক আছে? ওটা নিয়ে কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। ঠিক আছে?
ওইটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন হলো আমাদের যে প্রসেসটা হবে, আমরা ফৌজদারি কার্যবিধি আইন থেকে শুরু করব পড়াটা। ফৌজদারি কার্যবিধি আইন যখন শেষ হবে ইনশাল্লাহ, তখন আমরা সাক্ষ্য আইন পড়বো, দণ্ডবিধি পড়বো। ক্রমান্বয়ে যে আইনগুলো আগে পড়ার প্রয়োজন টেকনিক্যালি, সেই আইনগুলো আমরা আগে পড়বো। পরবর্তী সময় গিয়া আমরা এই আইনগুলো বারবার রিপিট করতে থাকবো, পরীক্ষা নিতে থাকবো। এবং এখন আপনার পড়াশোনার পাশাপাশি আমাদের কন্টিনিউ কি চলবে, পরীক্ষা চলতে থাকবে। আপনাদেরকে এমসিকিউ এবং লিখিত পরীক্ষাও কি করতে হবে, চলতে থাকবে ইনশাল্লাহ। আমি রেজাল্ট হওয়ার পর থেকে পরবর্তী এই যে সময়টা, আমি মানে এই সময়টা খুব ভালো থাকার কথা ছিল। চতুর্পাশে ছাত্রদের রেজাল্ট হচ্ছে, গত বছরের গুলা পদোন্নতি হচ্ছে, এই বছর আবার ছাত্ররা ভালো করছে, ভালো থাকার কথা ছিল, হাসি খুশি। কিন্তু আমি একদমই খুব বিচলিত অবস্থায় আছি। এর কারণ হচ্ছে সারাদিনে 1,000-এর উপরে ফোন রিসিভ করা লাগে। আর আজকে 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আজকে সারাদিনে আমি, আমাদের এডমিনরা, আমরা মনে করেন যে রীতিমতো একটা অস্থিরতা অবস্থা, মানে মেন্টালি ভাবে খুব অসুস্থ হয়ে গেছে, এমন একটা অবস্থা। ভাবছিলাম প্রথম ক্লাস আজকে আর পারবোই না, না করে দেই, যে আজকে আর ক্লাস করাইতে পারবো না, ক্লাসে ঢুকবোই না। কিন্তু খারাপ দেখা যায়। ইভেন আমাদের প্রায় 4,000+ মেম্বার আমাদের ক্লাসে যুক্ত। আপনারা এই বেসে আমি জানি না কতজন ক্লাস করবেন বা কতজনকে পড়াইতে পারবো বা কতজন সফলতা অর্জন করবে। যাই হোক, লাস্ট পর্যন্ত যারাই থাকবেন ইনশাল্লাহ তাদেরকে নিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে যাব। ঠিক আছে, একটা ভালো কিছু করার, একটা ভালো কিছু করার। তাহলে ক্লাসের রুলস মেনে চলতে হবে। কি রুলস? ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করতে হবে। পারবেন না? অল্প সময়ের পড়া ক্লাসের পড়া ক্লাসে কমপ্লিট করতে হবে। পরীক্ষাগুলোয় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ তো করতেই হবেই। এমসিকিউ আলাদা কোনো পরীক্ষা আমরা মনে করি না, কারণ আমাদের এখান থেকে কেউ এমসিকিউ পরীক্ষায় ফেল করে না। এবং লিখিত পরীক্ষাতে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় অবশ্যই কি করতে হবে, অংশগ্রহণ করতে হবে। আর চেষ্টা করবেন সর্বোচ্চ ক্লাসটা ক্লাসের টাইমেই করার জন্য। ক্লাসটা ক্লাস টাইমেই করার জন্য। আর যদি কোনো কারণে ক্লাস মিস হয়, কোনো অসুবিধা নাই, আমাদের ডিউটি থাকে, বিভিন্ন সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অডিও ভিডিও ক্লাসের আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা পরে আমরা অডিও ভিডিওগুলো কি করব, গ্রুপে দিয়ে দিব। এই 2-4 দিন যাওয়ার পরে, 5 দিন যাওয়ার পরে মোটামুটি একটা সুশৃঙ্খল অবস্থায় চলে আসবে। ঠিক আছে, এটা আমরা জানি। মানে অনেকেই ক্লাসে জয়েন করে, মানে বুঝে বা না বুঝে যেভাবে হোক, 2-4 দিন পরে দেখে যে আসলে পড়াশোনা করতে হয়, ক্লাসে চিল্লাচিল্লি করে চাপ দেয়, তখন গিয়ে দেখা যাচ্ছে যে আবার ডিসকোয়ালিফাই হয়। এই লোকগুলোকে আবার পরে গিয়ে জয়েন করে। এমন অনেক স্টুডেন্ট আছে। আমার গত বছর প্রায় 1700-1800 স্টুডেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছে। আচ্ছা, আমি যখন অনলাইন শুরু করি 2020 সাল বা 21 সালে, তখনকার সময় যারা এএসআই হয়ে গেছে, তাদের ভিতরে এখন সাব ইন্সপেক্টর হওয়ার জন্য অনেকেই জয়েন করছে ক্লাসে, অনেকেই। তাদের নাম্বার সেভ করা আছে আমার কাছে। এবং ওই সময় যারা কনস্টেবল থেকে এএস হওয়ার জন্য চেষ্টা করছিল 10 দিন 15 দিন, ওই লোকগুলো কিন্তু এখন কনস্টেবল থেকে এএসআই হওয়ার জন্য আবার চেষ্টা করতেছে, আবার ক্লাসে জয়েন করতেছে। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, যে পুলিশের পদোন্নতি এমন একটা জায়গা, আপনি যদি এটা নিট নিট পদোন্নতি যদি না নেন, তাহলে আপনার খবর আছে, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। পারবেন না আপনি এটা না নিয়ে। 4 বছর আগে, 5 বছর আগে আপনার পদোন্নতি নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। আপনি তো কোনো একটা ভেবে, কোনো কিছু কল্পনা করে ভাবছেন যে না, পদোন্নতি নিয়ে কি হবে। কিন্তু আপনি এখন দেখতেছেন বেসমেন্টরা আরো হয়ে গেছে, কেউ ডিসি কোর্স করে চলে আসছে, কেউ বা ইন্সপেক্টর হয়ে গেছে। তা আপনি কি হলো, আপনি কিন্তু 5 বছর 7 বছর পরে আবার এই জায়গায় ব্যাক করতে হয়েছে, পড়াশোনার জায়গায়। 2 বছর 3 বছর আগে দেখবেন আপনার একটা সমস্যা ছিল কি, অর্থনৈতিক বা বোনের বিয়া, নিজের বিয়া, শারীরিক সমস্যা, মানসিক। এই বছর যে আপনি পুরোপুরি একদম টেনশন ফ্রি থাকতে পারবেন, কোনো সমস্যায় থাকবেন, এর গ্যারেন্টি কিন্তু নাই। আমি বোঝাতে চাচ্ছি যে আপনার যে কোনো প্রতিকূল পরিবেশেই, যে কোনো সমস্যার মাধ্যমেই আপনাকে আপনার জীবনের সফলতা অর্জনের দিকে অগ্রসর হইতে হবে প্রতিনিয়ত। কারণ কখনোই আপনি, আমি পূর্বে আমার পুরাতন বেসেও বলি, সব ক্লাসে এই কথাগুলো বলি, যে আপনি চাকরি শেষ করে হজ করবেন, চাকরি শেষ করে দিনের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, চাকরি যে শেষ করতে পারবেন এর কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। তাহলে আপনি সব কিছু একদম অবসরে গিয়ে তারপর পড়াশোনা শুরু করবেন, হ্যাঁ, প্রচুর পরিমাণ পড়বেন, এত অবসর যে আপনার আসবে এর কি গ্যারেন্টি আছে? সবসময় কিছু না কিছু সমস্যা থাকবে। এর ভিতরে আপনাকে কি করতে হবে, অগ্রসর হইতে হবে। কনস্টেবল থেকে এসআই দেখছেন এতগুলো হইতেছে, এই যে হয়তো আবার রবিবারে হয়তো আবার হবে আপনার 1600-1700 ডিও একসাথে হবে। আর অলরেডি গত বছরের সব হয়ে গেছে। জানেন, একজন এসআই হয়ে গেল মানে ডিপার্টমেন্টে 1,20,000 লোকের স্যার হয়ে গেল সে। হয়ে গেল না? হ্যাঁ, গ্রেড কত নম্বর গ্রেডে চলে আসলো।
17 নম্বর গ্রেড থেকে 14 নম্বর গ্রেডে চলে আসছে, হয়তো গ্রেড আরও আগাবে। তার মানে পদোন্নতি আপনাকে নিতে হবে। পদোন্নতি, আপনার পদোন্নতির মাধ্যমে আপনার, আপনি, আপনার পরিবার, আপনার পরবর্তী প্রজন্মও এই সুবিধাগুলো ভোগ করবে। কথা বুঝছেন? আমার সন্তান যদি স্কুলে পড়ে, এটা আমি আপনাকে যদি মনে করেন কষ্ট দেওয়ার জন্য বলতেছি, মনে করেন কষ্ট দেওয়ার জন্যই, যদি এই কষ্টটা আপনি, আপনার কি করে, যদি হিট হয় আপনি যে হ্যাঁ আসলে কষ্ট, আমার সন্তান, আমার বাবা ধরেন, আমার বাবা যদি কনস্টেবলের চাকরি করে, স্কুলে কিন্তু বন্ধু বান্ধবের কাছে বাবার পরিচয়টা দিতে আমি একটু হলেও সংকোচ বোধ করব। করা উচিত না, কিন্তু স্বাভাবিকভাবেই। কিন্তু আপনার বাবা যদি সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর হয়, পরিচয় কেউ না চাইলেও আপনি দিতে ভালো লাগবে। তার মানে কি, আপনি আপনার সন্তানের কাছে একটা হিরো, সুপার হিরো হইলেন। ঠিক আছে, পরিবারের কাছে আপনি এসআই হন, আপনার এলাকায় গেলে বলবে আপনি সাব ইন্সপেক্টর, কেউ বলবে এসআই, কেউ বলবে দারোগা, কেউ বলবে ওসি। এগুলো বিশাল সম্মানের জায়গা এবং এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তাহলে আমাদের কাজ হলো কন্টিনিউ ক্লাসের পড়াটা ক্লাসে কমপ্লিট করা এবং ক্লাসের নিয়মগুলো মেনে চলা এবং আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকা। যত রকমের টেকনিক আছে এটা আমরা অবলম্বন করি আপনার ভালো রেজাল্টের জন্য। আমরা গত 3-4 বছর যাবত আমাদের ক্লাসে সর্বোচ্চ রেজাল্ট হয়, কিন্তু আহ, আমাদের ক্লাসের প্রচারণার প্রধান হাতিয়ার হচ্ছে আমাদের ক্লাসের ছাত্ররা। বুঝছেন? এই বছর যে আমার ক্লাসের ছাত্ররা আছে সব কিসের মাধ্যমে আসছে জানেন? আপনারাই বলবেন। তাহলে যে ফার্স্ট হয়েছে তার মাধ্যমে ধরেন 200-300 ছাত্র অ্যাড হয়েছে, যে সেকেন্ড হয়েছে তার মাধ্যমে 200-300 ছাত্র অ্যাড হয়েছে ক্লাসে। তাহলে সিস্টেমটা হচ্ছে এইটা। অর্থাৎ আমি সর্বোচ্চ ফোকাস করি আমার ক্লাসের ছাত্রদের রেজাল্ট কিভাবে ভালো হবে। আমি 42টা পরীক্ষা নিছি গত বছর। এই 42টা পরীক্ষার ভিতরে 95% প্রশ্ন পরীক্ষায় কমন ছিল। এবং গত বছরের 42টা প্রশ্নের সাথে এবারের প্রশ্ন মিল থাকবে না, কিছুটা পরিবর্তন হবে। আমি এমসিকিউ পরীক্ষা নিয়েছি 38টা 39টা, এর ভিতরে 90% প্রশ্ন পরীক্ষার এমসিকিউ কমন ছিল। আপনারা সিনিয়রদের সাথে, সিনিয়র বা জুনিয়র যারা আমাদের ক্লাসে ছিল তাদের সাথে একটু কথা বলে দেখবেন। কিন্তু সবাই কেন ভালো করলো না? কারণ সবার পদোন্নতিটা সমান তালে প্রয়োজন ছিল না, সবার সমান প্রয়োজন না। এই জন্য আপনাকে এই পদোন্নতির জন্য কিছু জায়গা টার্গেট করতে হবে। আমার সন্তানের জন্য, আমার স্ত্রীকে দেওয়ার জন্য, আমার বাবা মা এত কষ্ট করছে আমার জন্য, তাদেরকে আমার পদোন্নতি আমি উৎসর্গ করব এই জন্য, তাই না? এবং এই পদোন্নতির মাধ্যমে আপনি অন্যায়ভাবে অর্থনৈতিক মুক্তি আসবে না, কিন্তু বৈধ পথে আপনার অর্থনৈতিক মুক্তি আসবে এই পদোন্নতির মাধ্যমে। আপনি টিএ বিল বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে। আমি আগে কনস্টেবল অবস্থায় টিএ বিল কত পাইতাম, এখন 1000 টাকার মতো টিএ বিল পাই, একটা টিএ বিল একদিনের, তাই না? কারণ আমরা সেকেন্ড ক্লাস গ্যাজেটেড এখন, যারা সাব ইন্সপেক্টর হবেন। তাহলে এইগুলার পরিবর্তন আসবে, শুধু একটা দিকে না, প্রত্যেকটা ক্ষেত্রে এই পরিবর্তন আসবে। কেন? এটা সম্মান কোথা থেকে আসে? আল্লাহ পাক সম্মান, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করে, যাকে ইচ্ছা কি করে, অসম্মানিত করে। সূরা আল ইমরান আয়াত নম্বর, আপনারা হয়তো অনেকেই জানেন, তাই না? যা আল্লাহ যাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা সম্মান দান করে এবং যাকে ইচ্ছা কি করে, অসম্মানিত করে। তাহলে সম্মান আল্লাহর কাছে চাইতে হবে, এই জন্য পরিশ্রম করতে হবে। আর ফৌজদারি কার্যবিধি আইন এবং সাক্ষ্য আইন, এই দুইটা আইন সমস্ত আইনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এবং সবচেয়ে বেশি প্রশ্নমুখী এবং তুলনামূলক কঠিন। অসুবিধাটা হয় কোথায়? এই ফৌজদারি কার্যবিধি আইন পড়তে গিয়েই আমরা অনেক ছাত্ররা কি পড়ে, ছিটকে পড়ে যাই, যে কঠিন লাগে, এত ধারা, ধারার ভিতরে আবার উপধারা, এগুলা কেন? কিন্তু যখন কোনো একজন ছাত্র ফৌজদারি কার্যবিধি আইনটা শেষ করতে পারে মোটামুটি ভাবে পড়ে, তখন পরবর্তী আইনগুলা তার কাছে একদম ইজি মনে হয়। পরে আসে পড়া থেকে ছুটতে পারে না। এই জন্য অসুবিধাটা হয় একটু প্রথম দিকেই। তাহলে আমি এটা বলবো যে আপনি এরকম একজন ব্যক্তি হয়েন না, আমি চাই না আমার কাছে ক্লাস করেন, আমি বলতেছি না এটা। আপনি যেহেতু পড়াশোনার জন্য নাম লেখাইছেন, পড়াশোনা করবেন, কোথাও ক্লাস করেন বা না করেন, আপনি একটু চেষ্টা করেন। আপনি এমন চেষ্টা করেন, আপনি মনে করবেন যে আরেকজন ব্যক্তিও চেষ্টা করতেছে, অনেকেই চেষ্টা করছে, তার চাইতে আমার চেষ্টাটা একটু বেশি হোক। যদি এরকম ভাবে একটু ভাবতে পারেন, তাহলে দেখবেন আপনাকে এই পরিশ্রমটা আপনার জন্য কোনো কষ্টের কারণ, পরিশ্রম মনে হবে না, কষ্ট হবে না। অটোমেটিকলি আপনি ঘুমাইতে চাইলেও আপনি ঘুমাইতে পারবেন না, পড়তে মন চাইবে। এটা টার্গেট করে নেন যে আমার পদোন্নতি নিতে হবে। সবাই টার্গেটগুলো পারে না, সবাই এই টার্গেটগুলা নিতে পারে না। তাহলে ইনশাল্লাহ এটা বলেন যে না, শেয়ার করার দরকার নাই। আপনারা যদি কেউ শেয়ার করতে চান, আমরা তো লিঙ্ক আপনাদেরকে ওটু দিয়ে দিছি, অন্যদেরকে লিঙ্ক দিয়ে দিতে পারবেন, আপনাকে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আর এই যে আপনারা যারা জয়েন করছেন, অলরেডি প্রায় 2,500 লোক জয়েন করছেন ক্লাসে, বিভিন্ন মাধ্যমে, এখানে আর অনেক লোক জয়েন করতে পারে নাই, তাদের বুঝতে শিখতে গিয়েও 4-5 দিন সময় লেগে যাবে। তাহলে যারা জয়েন করতে পারে নাই আপনারা পারছেন, তাদের চাইতে আপনারা কিভাবে আছেন, টেকনিক্যালি আগায় আছেন, আপনারা স্মার্ট বেশি, দক্ষ বেশি।
ডিউটি ছাড়া অনেকেই চেষ্টা করতেছে, এই যে ফোন একটানা বাজতেছে এডমিন বসা, ফোন ধরার তো সুযোগ নাই এখন, তারা জয়েন করতে পারে নাই। ঠিক আছে, তাহলে আপনাকে অ্যাডভান্স হইতে হবে, সবগুলো বিষয় জানতে হবে। আচ্ছা, একটু আলোচনা আমরা শুরু করে দিই, আইন যেহেতু আইনের আলোচনা, অল্প একটু আলোচনা করব। আপনাদের ক্লাস টাইম হচ্ছে শনি সোম রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আমার আরেকটা ব্যাচে সাক্ষ্য আইন চলতেছে, পুরাতন ব্যাচে, ওইটা ফৌজদারি শেষ করে সাক্ষ্য আইন শেষের দিকে প্রায়, হয়তো আগামী সপ্তাহ থেকে দণ্ডবিধি শুরু হবে। ওদের আমি ক্লাস নেই 4 দিন, শনি সোম বুধ শুক্র। হ্যাঁ, শনি সোম বুধ শুক্র। আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। তাহলে রবি মঙ্গল একটু লিখে রাখেন, আমরা গ্রুপে লিখে দিব। রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত 8:30 থেকে। তাহলে শুক্রবারে 2টা ক্লাস, ওই ব্যাচে শুক্রবারে আমার 2টা ক্লাস হবে। ঠিক আছে, শুক্রবারে ক্লাস হবে কয়টা? 2টা। তাহলে আপনাদেরটা 8:30টায় নিব, ওইটা আমি পরে নিব। যেহেতু ওদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওদেরকে যেভাবে বলি এইভাবেই মানবে, আপনারা হয়তো নাও মানতে পারেন, যেহেতু পরে কেন নিচ্ছেন, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, আরেকটা কথা, এরকম কোনো আপনার ভিতরে কোনো বিশ্বাস, এমন কোনো ধারণা আনবেন না যে আমরা এখানে ক্লাস করতে আসছি মানে আমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে। তাহলে দুইটা সমস্যা, এক নম্বর হচ্ছে আপনার একটা কি দেখা যাবে, ইমানে একটা ঘাটতি দেখা যাবে, ধরো আল্লাহ পাক আপনার প্রতি অখুশি হয়ে যাবে, যে মনে মনে ভাবছে এইখানে ক্লাসে যোগদান করছি মনে রেজাল্ট ভালো হয়ে যাবে। তাহলে এটা একরকম বড় পাপ। কি পাপ? যে এইখানে সবার ভালো রেজাল্ট হয়, এখানে জয়েন করলে মনে রেজাল্ট ভালো হবে, এই ধারণা ভুলেও মাথায় নিয়ে আসবেন না। আমার জন্য রেজাল্ট ভালো হবে না, রেজাল্ট আপনার পরিশ্রমের জন্য আল্লাহ পাক আপনাকে দিবে। এটা এক নাম্বার। আর একটা সমস্যা কি হবে, আর একটা সমস্যা হবে যে এখানে পড়লেই মনে রেজাল্ট ভালো হয়, তাহলে আপনি পড়াশোনা না করলে কম করলেও হবে না, এরকম কোনো সুযোগ নেই। এরকম কোনো সুযোগ এখানে, আমরা ক্লাসে যারা পরীক্ষায় অংশগ্রহণ না করে তাদেরকে উঠে বের করে দিই ক্লাস থেকে। আপনি পড়াশোনা করবেন, পরে বলবে কোথায় পড়ছিলেন, বলছিলাম যে আমি তো এই ভাইয়ের কাছে পড়ছিলাম, পাশ করতে পারছি না, এই দুর্নাম আমরা নিতে চাই না। পড়াশোনা করলে আমাদের এখান থেকে পাশ করে বের হইতে হবে। লিখিত পরীক্ষা দিবেন না, আপনি আমাদের ক্লাসে টিকতে পারবেন না। আমরা পরবর্তী মাসে আপনাকে আমরা কি করব, বলবো দরকার নাই ভাই আমাদের এখানে ক্লাস করার জন্য। সত্যিকার এটা করতে হবে, তাই না? কিছু অল্প স্টুডেন্ট থাকুক, রেজাল্ট ভালো হোক, তাই না? যদি ধরেন এই যে একটা বেসে এক 10-এর ভিতরে 9 জন ছাত্র আমাদের, বলেন এটা একটা বিশাল একটা গর্ব না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। এটা 4 টাকারই কথা না, এটার জন্য লাস্টে এমনও হয়েছে, আমরা এমনও করি যে পরীক্ষার আগ মুহূর্তে সময়গুলোতে যে আরো বেশি প্রস্তুতি নিতে হবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা র্যান্ডম ক্লাস চলে, আমাদের রেকর্ড আছে এরকম। আপনারা জিজ্ঞাবেন যারা আমাদের কাছে আগে ক্লাস করছে, টানা মানে সময়ের হিসাব আমরা কখনোই করি না। দেখা যাচ্ছে একটা ক্লাস 3 ঘন্টাও করাই, আবার রাত্রে 12টা 12:30টার মতো ক্লাস শেষ করে ফজর নামাজের পরে আবার ক্লাসে জয়েন করাই, যে আমাদের একটা ভালো প্রস্তুতি নিতে হবে। কে কখন কিভাবে ক্লাস করতেছে এগুলো দেখার বিষয় না, রেজাল্ট ভালো করতে হবে এটা। এবং এই আমার এই পাগলামির সাথে যারা একমত হয়ে যায়, এই পাগলগুলা কি করে, অনেক একটা ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে যায় ইনশাল্লাহ। আপনারা ওটা করবেন, রাজি আছেন না? তাহলে শর্ত কি, ক্লাসের নিয়ম মানতে হবে, অল্প অল্প পরিশ্রম করতে হবে প্রথমেই, এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইতে হবে। ইনশাল্লাহ আমরা সফল হব, সফল হব ইনশাল্লাহ। তাহলে সবাই বলেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ, আমি আমরা সফল হবই, হব ইনশাল্লাহ। হবেন তো? আচ্ছা, তাহলে একবার যদি শুধু মাথার ভিতরে সেট করেন যে আমার পদোন্নতি নিতে হবে আগামী বছর, এই দিনগুলো বার একটু পরে আপনার পদোন্নতি, আপনি ফাইলের চিন্তা করার দরকার নেই। অনেকে বলবেন যে এই বছর তো এত পদোন্নতি দিয়ে দিবে, সামনের বছর কি হবে? গত বছর যারা পরীক্ষা দিছিল তারাও কি চিন্তা করছিল এই বছরও তো পদোন্নতি হবে? আল্লাহ পাক যখন আপনার সম্মানের দরজা খুলে দিবে, কোথায় থেকে হবে কিভাবে আসবে এটা দেখার বিষয়, চিন্তা করার মতো সময় আমাদের নাই। ডিপার্টমেন্ট থাকলে পদোন্নতি হচ্ছে, হবে। এবং যদি হয়, সারা বাংলাদেশে 10 জন হইলে এই 10 জনের ভিতরে আমি মনির একজন, এই 10 জনের ভিতরে আমি কি নাম, শহীদুল একজন, এই 10 জনের ভিতরে আমি সাগর একজন। মনে রাখবেন, সারা বাংলাদেশে 10 জন পদোন্নতি হইলেও আমি একজন, এরকম দৃষ্টিভঙ্গি আপনাকে রাখতে হবে। তাহলে আমরা প্রথম যে আইনটা থেকে শুরু করি, এই আইনটার নাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন, যেটা ফৌজদারি কার্যবিধি আইন হিসেবেই ছিল। অনেক বড় ইতিহাস ফৌজদারি কার্যবিধি আইনের। এটা 2025 সালে সংশোধনী আসছে, দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ 2025 হিসেবে কি হবে, অভিহিত হবে। আরেকটা কথা, এখানে অনেকে এএসআই আছেন, এবং আমার জানা মতো অনেক সাব ইন্সপেক্টর স্যারও ক্লাসে জয়েন করছেন, ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিবে। আমি নিজে জয়েন করাইছি অনেককে। আচ্ছা, এ এ
রেকর্ডিং কি হয়? এবং এএসআই তো অনেকেই আছেন এখানে, এবং অনেক সিনিয়র কনস্টেবলও আছেন, কিন্তু আমার কাছে সবাই এরকম যে একমাত্র এখানে আমি শুধু আইন জানি, আপনারা কিচ্ছু জানেন না। এটা সবসময় আমার কথা। আপনারা একবার কিচ্ছু জানেন না। কেন কিচ্ছু জানেন না? হুম, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই আর আগে, এই যে জুমের যে একটু এক দুদিন একটু প্রবলেম হবে, কিন্তু একটু মেনে নেবেন প্লিজ। হ্যাঁ, এটা আপনার নর্মাল হয়ে যাবে, 2-3টা দিন গেলে একটু নর্মাল হয়ে যাবে এই বিষয়টা। আমার প্রাথমিকভাবে আমরা সেটিং করতে গিয়ে চেষ্টা করতে সর্বোচ্চ কিভাবে ইজি করা যায়, যেহেতু ডিভাইস একাধিক ডিভাইসে ক্লাস হচ্ছে। আমি একদিকে থাকাই আছে, আপনার আবার কেউ বললে না যে আমি কি টেরা নাকি, ওই দিকে থাকা থাকে কেন? একবার ওই দিকে থাকাচ্ছি, একবার ওই দিকে থাকাচ্ছি, কারণ ডিভাইস আমার সামনে অনেকগুলা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন ও যে কথা বলতেছিলাম, তাহলে একদম অনেকে বলতেন যে শূন্য, আমার এই ক্লাসটা শুরু হবে কোথা থেকে, একদম জিরো থেকে, শূন্য থেকে এই ক্লাসটা। আপনারা কে, অনেকে আমি বিশ্বাস করি আমাকে পড়াবেন, আপনারা নিজেরাও পড়াইতে পারবেন, এরকম অনেকেই এখানে আছেন, কিন্তু এটা আমার দেখার সুযোগ নাই। একদম শূন্য থেকেই শুরু হবে, ঠিক আছে? এবং সকল পদের জন্য একটা বেসে চলবে। এবং আপনাকে আমরা এখানে যতটুকু পড়াবো, আমরা যতটুকু আলোচনা করব, পদোন্নতি পরীক্ষার জন্য আশা করি এর চাইতে বেশি আপনার পড়ার কোনো প্রয়োজন হবে না। সন্তুষ্ট থাকবেন এর উপরে। আবার অনেকেই এরকমটা হবে যে আরো কিছু দ্বারা এখানে দেওয়া যায় কিনা, আপনি মনে করবেন আমি এটা পড়াইছি না, এটা প্রয়োজন নাই, এটা বিশ্বাস রাখবেন, এতটুকু বিশ্বাস আপনি আমার প্রতি রাখবেন। আবার অনেকেই বলবে যে এই ধারাগুলো তো দরকার নাই, এটা কেন পড়ার, যারা পুরাতন তারা এরকম হয়তো ভাববেন। আচ্ছা, কিন্তু আপনি মনে করেন ভালো একটা রেজাল্ট করার জন্য, হ্যাঁ, ভালো একটা রেজাল্ট করার জন্য এই ধারাগুলো কি করতে হবে, পড়তে হবে। এবং আপনারা বাংলাদেশে অনেকেই জানেন, অনেকের একটা ধারণা আছে, লুকমুক একটা কথা আছে যে আমরা শরীফুল ভাই বা শরীফুল স্লো একাডেমিতে কি করা হয়, একটু বেশি পড়া হয়। তো সুবিধাটা কোথায়? আপনি বেশি পড়বেন, বারবার পড়বেন। আপনি একটা বছর, 1 বছরে 6-7 মাস 8 মাস কষ্ট করেন, একটু বেশি পড়েন নাকি, পড়েন, অসুবিধা কি যদি একটা ভালো রেজাল্ট হয়? প্রত্যেক বছর 3 মাস 4 মাস 5 মাস কষ্ট করলেন, 5 বছর যদি 5 মাস করে কষ্ট করেন, কত মাস? 25 মাস। আর আপনি 1 বছর যদি 6 মাস 7 মাস ভালো কষ্ট করেন, 8 মাস, তাহলে আপনার পরবর্তী বছর এই পদের জন্য আপনাকে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ, এই বিশ্বাস রাখেন। তাহলে আগে ছিল ফৌজদারি কার্যবিধি আইন, 1898 হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে 1898 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে, এরকম কথাটা ছিল আগে আর কি, ফৌজদারি কার্যবিধির এক ধারার শিরোনামের বিষয়। আচ্ছা, এখন এটা, এই ফৌজদারি কার্যবিধির টোটাল আইনটাই কি হবে, একটা অধ্যাদেশ হবে। কেন অধ্যাদেশ? আইন কেন হলো না? কারণ যখন এটা সংশোধনী হয়েছে তখন কোনো সংসদ নাই। বাংলাদেশ সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুসারে যদি সংসদ চলমান না থাকে, তাহলে রাষ্ট্রপতির আদেশে যেগুলা বহাল হয় বা যে আইনগুলা হয়, এগুলা কি হয়, এগুলা অধ্যাদেশ হিসেবে গণ্য হয়। কি হিসেবে গণ্য হয়? অধ্যাদেশ। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন কিন্তু আমরা আইন হিসেবেই পড়বো, কিন্তু টোটালটা এখন কি হয়ে গেছে, এটা টোটালটা হয়ে গেছে একটা অধ্যাদেশ, এটা অধ্যাদেশ। তাহলে আইন এবং অধ্যাদেশ নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, আপনি নিজেই বুঝতে পারবেন একটা সময় গিয়া। আমরা ফৌজদারি কার্যবিধি আইন হিসেবে পড়লেও কোনো অসুবিধা নাই। বাংলাদেশ সংবিধান যদি দেখেন, বাংলাদেশ সংবিধানের 152 অনুচ্ছেদের ব্যাখ্যায় বলতেছে, যেটা অধ্যাদেশ, যেটা আইন, যেটা প্রবিধান, যেটা নিয়ম, এই সবগুলাই কি হিসেবে গণ্য হবে? আইন হিসেবে গণ্য হবে। তার মানে অধ্যাদেশও আইন। আমরা যে পুলিশ প্রবিধান পড়ি না, প্রবিধানটা কি, যদি বলে পুলিশ প্রবিধান কি, কি বলবেন? প্রবিধানও একটা আইন, সংবিধানে ব্যাখ্যা দেয়া আছে। পিআরবি প্রবিধান এটাও আইন, অধ্যাদেশও আইন, আইনও আইন, মানে সবগুলাই কি আইন হিসেবে গণ্য হবে। অতএব এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর এই ফৌজদারি কার্যবিধি আইনটা সবচেয়ে আগে কেন পড়াতে হয়, কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটা এমন একটা আইন, ফৌজদারি কার্যবিধি আইনের 5 ধারায় যদি দেখেন, এটা ফৌজদারি কার্যবিধি আইন এমন একটা আইন, এটা দণ্ডবিধি আইনের যত অপরাধ, সকল অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার এবং অন্যান্য কার্যক্রম, এবং দণ্ডবিধি ব্যতীত অন্যান্য আইনের অপরাধের অনুসন্ধান তদন্ত ও বিচার কার্যক্রম, সবগুলাই কোন আইনের বিধানে চলবে? এই ফৌজদারি কার্যবিধানের বিধানে কি হবে? ফৌজদারি কার্যবিধানের বিধানেই পরিচালিত হবে। কোন আইনের বিধানে? ফৌজদারি কার্যবিধানের বিধানেই পরিচালিত হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন যেটা পদ্ধতিগত আইন, এটা কোন আইনের জন্য? শুধু কি ফৌজদারি কার্যবিধির জন্য, নাকি সকল আইনের জন্য? সকল আইনের জন্য। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন যদি পড়ি, অন্য সবগুলো আইনে গিয়া এই আইনের কথাগুলো পাবো। এই জন্য অন্য আইন থেকে আগে শুরু করা যায় না, এই জন্য আগে আমাদের কি করতে হয়? ফৌজদারি কার্যবিধি আইন থেকেই
শুরু করতে হয়। কোন আইন থেকে? ফৌজদারি কার্যবিধি আইন থেকে শুরু করতে হয়। মানুয়েল লিন্ডা ক্লাসে দেখা যায় অংশগ্রহণ করছে। দাদা কেমন আছেন? আপনাদেরকে দাওয়াত দিই নাই, তাহলে ক্লাসে কেন আসলেন? হ্যাঁ, আমাদের এই 25 সালের প্রথম স্থান অর্জনকারী মানুয়েল লিন্ডা। সোহান ভাই তো নক দিছিল ক্লাসে জয়েন করার জন্য, দ্বিতীয় স্থান। আপনাদের সবাইকে একদিন ইনভাইট করবো ইনশাল্লাহ, আপনারা কথা বলবেন। আজকে প্রথম দিন, এই আমাদের এখানে শৃঙ্খলা নাই একদম। আপনাদেরকে দাওয়াত দিব ইনশাল্লাহ, আপনারা একটু অনুভূতিগুলো শেয়ার করবেন। সবাইকে নিয়ে আসবো যারা ভালো রেজাল্ট করছে, এবং শুধু ভালো রেজাল্ট করছে তাদেরকেও না, অনেক ছাত্ররা পরীক্ষার পরে কান্নাকাটি করছে। কেন জানেন? যে স্যার কেন লিখিত পরীক্ষাগুলো অংশগ্রহণ করি নাই, হ্যাঁ, কি ভুল করলাম, পরীক্ষার হলে তো লেগে শেষ করতে পারলাম না। কান্নাকাটি করছে, খারাপ করছে রেজাল্ট। কেন? আমাদের নিয়মগুলো মানে নাই তারা, আমাদের কথাগুলো তারা শুনে নাই। আচ্ছা, আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনটা তাহলে কি ধরনের আইন? পদ্ধতিগত আইন, তাই না? পদ্ধতিগত কেন হলো? ফৌজদারি কার্যবিধি আইনের প্রধান আলোচ্য বিষয় হলো তিনটা। প্রধান আলোচ্য বিষয় কয়টা? তিনটা। কি কি? একটা হলো অনুসন্ধান, একটা হলো তদন্ত, একটা হলো বিচার। অনুসন্ধান, তদন্ত এবং বিচার, এই তিনটা কথার উপর ভিত্তি করে ফৌজদারি কার্যবিধি আইনের ম্যাক্সিমাম জায়গাগুলা, ম্যাক্সিমাম ধারাগুলো সেট করা হয়েছে। অনুসন্ধান, তদন্ত এবং কি বিচার, এবং অনুসন্ধানের পদ্ধতি, তদন্তের পদ্ধতি, বিচারের পদ্ধতি, সবগুলো পদ্ধতি আমরা কোন আইন থেকে নিব? ফৌজদারি কার্যবিধি আইন থেকে নিব। কোন আইন থেকে? ফৌজদারি কার্যবিধি আইন থেকে। তাহলে অনুসন্ধান কাজ হলো ম্যাজিস্ট্রেটের, তদন্তের কাজ হলো পুলিশ অফিসারের, বিচারের কাজ হলো আদালতের। বিচারের কাজ কার? আদালতের। তাহলে অনুসন্ধান, তদন্ত, বিচারের উপর ভিত্তি করে এই ফৌজদারি কার্যবিধি আইনের 46টা অধ্যায়। কয়টা অধ্যায়? 46টা অধ্যায়। কোনো অধ্যায়ে অনুসন্ধানের আলোচনা, কোনো অধ্যায়ে তদন্তের আলোচনা, কোনো অধ্যায়ে বিচার সম্পর্কিত আলোচনা। কখনো পুলিশের কি লিঙ্ক দিয়ে দেখেন, লিঙ্ক দিয়ে আমার 600-700 পেন্ডিং আছে আমার থেকে। তাই? আচ্ছা, কোনো অধ্যায়ে অনুসন্ধানের আলোচনা, কোনো কোথাও তদন্ত, কখনো বিচার, কখনো পুলিশের কাজ, কখনো ম্যাজিস্ট্রেটের, কখনো বিচার বিভাগের, কখনো পাবলিক প্রসিকিউটরের, কখনো বা অ্যাটর্নি জেনারেলের, কখনো অ্যাডভোকেটের, ইত্যাদি সবগুলা কাজের তাদের যে পদ্ধতিগুলো অবলম্বন করবে, এটা কোন আইন থেকে নিবে? এটা ফৌজদারি কার্যবিধি আইন থেকে নিবে। এটা প্রসিডিউর অ্যাক্ট বা পদ্ধতিগত আইন। কি আইন? পদ্ধতিগত আইন। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন কি ধরনের আইন যদি প্রশ্ন হয়? পদ্ধতিগত। ফৌজদারি কার্যবিধি আইনের এই প্রধান আলোচ্য বিষয় কয়টা? তিনটা। কি কি? অনুসন্ধান, তদন্ত, বিচার। এএসআই থেকে এসআই পদে 2025 সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসছে, অনুসন্ধান, তদন্ত এবং বিচারের তুলনামূলক আলোচনা করুন। অনুসন্ধান, তদন্ত এবং কি? অনুসন্ধান আসছে অনুসন্ধানের মতো করে, বা ইনকোয়ারি। তদন্ত কি? ইনভেস্টিগেশন। আর একটা হলো বিচার বিভাগীয় কার্যক্রম। তিনটার সঙ্গে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের মানে ট্রায়াল যেটাকে বলা হয়, কি প্রশ্ন আসছে না, তারা এসআই থেকে এসআই প্রশ্নই ধরতে পারে নাই। আমাদের ক্লাসের ছাত্ররা ছাড়া অন্যরা ধরতেই পারে নাই প্রশ্ন। তাহলে অনুসন্ধান হলো 4-এর-1-এর ট, তদন্ত হলো ঠ, বিচার বিভাগীয় কার্যক্রম বা ট্রায়াল হলো 4-এর-1-এর ড। তাহলে তিনটার সঙ্গে আসছে এই 4 ধারা থেকে। তাহলে তিনটার সঙ্গে গুছায় লিখলেই এই প্রশ্নের উত্তর হয়ে যায়। বুঝছেন? মানে ট্রায়াল আমি এগুলো আলোচনা করবো, সঙ্গে আগে আসি, 4 ধারায় আমরা এখনো যাই নাই। একটু কষ্ট হচ্ছে আপনাদের না? একটা বিষয় আগেই বলে দেয়, আমাদের ক্লাসে কিন্তু কোনো সময় মেনটেন করতে পারবেন না, যে 1 ঘন্টা হয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে রেখে দেন, 2 ঘন্টা হয়ে গেছে বাদ দেন, এরকম হবে না। কথা বুঝেন নাই? মানে যতক্ষণ মন চাই পড়াইতে থাকবো, আলোচনা করতে থাকবো। ঠিক আছে? তা এরকম না যে আপনার উপর একটা বোঝা চাপাই দিব, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর একটা কথা, আজকে যে পড়াটা পড়বেন, আমরা ওই যে পুরাতন ব্যাচের সাক্ষ্য আইনের প্রায় শেষের দিকে, ওইখানেও গতকালকে আমরা ফৌজদারি কার্যবিধি রিভিশন দিছি। কি করছি? অর্থাৎ কোনো রিভিশন ছাড়া আমাদের কোনো ক্লাস শুরু হয় না। অর্থাৎ আজকের এই আলোচনাগুলা আপনি যখন আরো 5 মাস পরে যদি আল্লাহ বাছায় রাখে, সুস্থ রাখে, যখন গিয়ে মাইনর অ্যাক্ট পড়বেন, তখনও ফৌজদারি কার্যবিধি রিভিশন পাবেন, এবং দণ্ডবিধিতে গিয়েও সাক্ষ্য আইন, ফৌজদারি কার্যবিধি রিভিশন পাবেন। অতএব আপনি যতই বিরক্ত হন না কেন, আমরা রিভিশন ছাড়া কোনো ক্লাস শুরু করি না। অতএব আপনার মনে না রাখার কোনো সুযোগ নাই, এটা একটা। আর আজকে থেকেই আপনি একটা কাজ করবেন, একটা বন্ধু খুঁজে বের করবেন। তা হোক ছেলে, হোক মেয়ে, হোক পুলিশ বা হোক নন পুলিশ, মানে কি? আলোচনা করবেন। আইন যত বেশি আলোচনা করবেন, গ্রুপ স্টাডি করবেন, কম সংখ্যক লোকে করবেন, বেশি লোক হওয়ার দরকার নাই। চেষ্টা করবেন এটা আপনার ভার্চুয়ালি না, সরাসরি, মানে আপনি অফিসে কাজ করেন, এখানে বাসায় আছেন, বাবির সাথে আলোচনা করলেন, অথবা আপনার
মানে সরাসরি একজনের সাথে আইনটা আলোচনা করবেন। তাহলে দুইটা কাজ, আইনটা আপনি আলোচনা করবেন, এটা আপনার একজন পার্টনারের সাথে। তার আলোচনা করা মানে কি আপনার মুখ দিয়ে এই শব্দটা কি করা, বের করা। তাহলে ইনশাল্লাহ আপনি এটা আর কি করবেন না, ভুলবেন না। এটা এটা আপনার সেট হবে। আর একটা কি, কালকে থেকেই একটা রেজিস্টার কিনে নেবেন সবাই। যদি একটা খুব ভালো প্রস্তুতি নিতে চান, 297195, যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান, খুব ভালো একটা রেজাল্ট করতে চান, মার্জিন না, মানে দাগ টানা রেজিস্টার না, দাগ টানার বাইরে একটা 400 পৃষ্ঠার রেজিস্টার কিনবেন বা 200 পৃষ্ঠার। যদি মনে করেন কেনার মতো পরিবেশ নাই, তাহলে দিস্তা খাতা কিনে একটা রেজিস্টার করবেন। আমি যাই পড়াবো এগুলোর উপর ভিত্তি করে আমরা হ্যান্ড নোট দিয়ে দিব আপনাদেরকে। আপনাদের যেগুলা পড়ার দরকার এগুলা হ্যান্ড নোট রেডি করে করে দিয়ে দিব। এটা আপনি আগেই দেখবেন না, আমাদের পড়াটা মূল বইটা আরেকবার দেখবেন, দেখে আপনি নিজে একটা হ্যান্ড নোট তৈরি করবেন। দেখবেন এটা আপনার সবচেয়ে বড় সম্পদ হিসেবে থাকবে, এবং আপনার আশেপাশে কেউ থাকতে পারবে না। তাহলে কাজ কি, একটা হ্যান্ড নোট তৈরি করা, যেগুলো আমরা পড়াচ্ছি এগুলোর উপর ভিত্তি করে। এই হ্যান্ড নোট আপনার একদিন একটা বাজারে বিশাল বড় বই হিসেবে তৈরি হবে। আমি যখন আমার স্যারের কাছে ক্লাস করতাম তখন আমি মূল বইয়ের উপর ভিত্তি করে যে হ্যান্ড নোট তৈরি করতাম, ওগুলো দিয়ে আমার শরীফুস ল গাইড, বর্তমানে বাংলাদেশের গত 3 বছর যাবৎ সর্বোচ্চ বহুল প্রচলিত গাইড। শুরুটা কিন্তু আমার সেই তখন থেকেই, 17 সাল থেকেই, তখন থেকেই আমি নোট করি। এজন্য আমি একটা বই তৈরি করার সাহস করতে পারছি। আপনি ওইটা করবেন ইনশাল্লাহ। শুনেন, আপনার জীবন তো চলেই যাচ্ছে, সময়গুলো কিন্তু চলে যাচ্ছে, তাই না? দেখেন তো কত বছর চলে গেছে, প্রাপ্তি কতটুকু আমাদের, কি পাইছি, কতটুকু অর্জন করছি, ডিপার্টমেন্ট থেকে কতটুকু নিতে পারছি। আমাকে তো দেওয়ার, ডিপার্টমেন্ট দিয়ে রাখছে, আল্লাহ পাকও আমাদেরকে দিয়ে রাখতেছে, তাহলে আমরা নিচ্ছি না কেন? অসুবিধাটা কোথায় বলেন? কে ধরে রাখছে আপনাকে? আপনার মন চায় না যে একজন সাব ইন্সপেক্টর হয়ে গেছে বেসমেন্ট আমি হই? তাহলে আমি কেন হচ্ছি না, কেন? বলেন অসুবিধাটা কোথায়? আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি দেখবেন যে আসলে এরকম বিশেষ কোনো কারণ নাই যেটা আপনার পদোন্নতির পথে বাধা হয়ে গেছিল। কি? উনি ঢাকা আসবে কিনা, মিটিং চলতেছে তো। কোন টাকা আসবে? ওকে। আচ্ছা, তাহলে কেন হচ্ছে না? দুইটা, একটা হচ্ছে শয়তানের দুকা, আর একটা হলো আপনার নিজের নফসের দুকা। এই দুইটা কারণে আমরা জীবনে সফল হইতে পারি না। এগুলোকে কি করবেন, দূরে সরাই দিবেন। এই দুকা টুকা আর নাই, যত সময় গেছে যাক। বাকি যে সময়গুলো আছে ইনশাল্লাহ, বাকি সময়গুলো আমরা কি করব, মজবুতভাবে কাজে লাগাবো, ইনশাল্লাহ আমরা সফল হব। খুব পরিকল্পিতভাবে পরিশ্রম করব, তবে পরিকল্পিত পরিশ্রম, অল্প পরিশ্রম, আমরা সফল হব। তাহলে কি বললাম, একটা হ্যান্ড নোট তৈরি করব নিজে নিজে, দেখবেন আমারটা চেয়ে সুন্দর হয়েছে। আর একটা গ্রুপ স্টাডি করার ব্যবস্থা করবেন। কি করবেন? গ্রুপ স্টাডি করার ব্যবস্থা করবেন। আরেকটা কাজ, আজকে আমি যতটুকু পড়া পড়াইছি এতটুক, এর বেশি আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। আজকে যে আলোচনাটা করবো এর বেশি কিচ্ছু পড়তে হবে না। দেখেন, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করেন। সিলেবাস আপনার কখন শেষ হবে এটা দেখার দায়িত্ব আমার। এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নাই। এটার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন। ঠিক আছে? এটার দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। সিলেবাস কখন শেষ হবে এটা আমার উপর ছেড়ে দেন। আপনার অ্যাডভান্স লেভেলের কিচ্ছু পড়ার দরকার নেই। আপনি আমাকে পরে বলবেন যে আপনারা তো আমাকে এই কথাগুলো পড়াইছেন না, পরীক্ষাতে আসছে। আপনি আমাকে চ্যালেঞ্জ করে দিন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ পদোন্নতি পরীক্ষার জন্য যতটুকু পড়ার দরকার আপনারা জানুয়ারি মাসে শুরু করছেন, নির্দিষ্ট অনেক সময় আছে, এই সময়ের ভিতরে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। আমি প্রতি বছর অনলাইনে 3টা 4টা ব্যাচ করি। আমি মে মাসে গিয়েও একটা ব্যাচ খুলি, ওইখানে অনেক লোক জয়েন করে। ওইখানে গিয়েও 3 4 মাসে আমি সিলেবাস শেষ করে দিতে পারি। তো আপনারা তো সেই হিসেবে অনেক সময় পাইছেন। আবার আপনাদের পুরাতন ব্যাচটা অলরেডি 3 মাস হয়ে গেছে, অক্টোবরে শুরু করছি না? হ্যাঁ, অক্টোবর নভেম্বর ডিসেম্বর অলরেডি 3 মাস ওভার। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের অধ্যায় কয়টা বললাম? 46টা। কি ধরনের আইন? পদ্ধতিগত আইন। কি আইন? পদ্ধতিগত আইন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের সর্বশেষ ধারা কত বলতে পারবেন না? সর্বশেষ ধারা কত? 565। আর একটা মজার ব্যাপার বলে দেবো আজকে, ফৌজদারি কার্যবিধি সর্বশেষ ধারা হলো 565। ফৌজদারি কার্যবিধি আইনের ধরেন এই 565টা ধারার ভিতরে অনেক ধারা নাই, যেমন 265 থেকে 337-এর ভিতরে ধারা নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 205 থেকে 219-এর ভিতরে কোনো ধারা নাই। এরকম অনেক গ্যাপ আছে, 250 থেকে 260-এর ভিতরে কোনো ধারা নাই, অনেক গ্যাপ আছে। আচ্ছা, এখন এই 46টা অধ্যায় অনেক বড় মনে হচ্ছে না? তাহলে এই ফৌজদারি কার্যবিধির 46টা অধ্যায়ের ভিতরে মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ মেরুদণ্ড অধ্যায় কোনগুলা? ফৌজদারি কার্যবিধি আইনের 4 নম্বর অধ্যায় থেকে 14 নম্বর, এই 10টা অধ্যায়। কত? যদি এই 10টা অধ্যায় সম্পর্কে আপনার ভালো ধারণা থাকে, ফৌজদারি কার্যবিধি আইনের 85% 90% আপনার দখলে।
কয়টা বললাম তাহলে? 11টা ধারা হবে, 4 থেকে 14, কয়টা? 11টা অধ্যায়। তাহলে সংক্ষিপ্ত সাজেশন দিয়ে দিলাম না পড়া শুরু করার আগেই? হ্যাঁ, টেকনিক্যালি পড়তে হবে। বাকি অধ্যায়গুলোর ভিতরে কিছু অধ্যায় পড়বো, কিছু অধ্যায়ের একটা দুইটা দ্বারা পড়লেই হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধির চতুর্থ অধ্যায় 42 থেকে শুরু করে 14 নম্বর অধ্যায় 176 পর্যন্ত এখানে কোনো দ্বারা বাদ যাবে না। এটাই ফৌজদারি কার্যবিধির মূল অংশ, এটাই প্রশ্নের মূল জায়গা, এটাই আপনার ফৌজদারি কার্যবিধির মেরুদণ্ড। যদি বলেন আরো সহজ আছে, হ্যাঁ আরো সহজ আছে। ফৌজদারি কার্যবিধির টোটাল অধ্যায় হলো একটা অধ্যায়, এটা হলো ফৌজদারি কার্যবিধির 14 নম্বর অধ্যায়, 154 থেকে ফৌজদারি কার্যবিধির 176, এটা পুরা ফৌজদারি কার্যবিধির অর্ধেকটা নিয়ন্ত্রণ করে এই অধ্যায়টা। টোটাল ফৌজদারি কার্যবিধি যদি আপনি 100 ভাগে ভাগ করেন তাহলে 14 নম্বর অধ্যায় যেটা, এটা 50% নিয়ন্ত্রণ করে ফেলে। তাহলে সহজ না পড়া? টেকনিক্যালি পড়তে হবে, খুব বেশি পড়ার প্রয়োজন নাই, তবে নিয়মগুলো মানতে হবে আমাদের। আচ্ছা, তারপরে আজকে যদি আমরা আইনের ধারার ভিতরে ঢুকি নাই, একটা নতুন জিনিস পড়াই দেই, তাহলে এটা আপনার কাজে লাগবে, অনেক কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? সারা জীবন পুলিশের চাকরি না করলেও কাজে লাগবে, পদোন্নতির জন্য কাজে লাগবে, পুলিশিং করতে কাজে লাগবে, আপনি একটু নিজেকে আইন সম্পর্কে জানার জন্য কাজে লাগবে। ফৌজদারি কার্যবিধি আইনের যে প্রথম তফসিলটা বাতিল, দ্বিতীয় তফসিলটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। কি তফসিল? দ্বিতীয় তফসিল একটা গুরুত্বপূর্ণ জায়গা। তৃতীয় তফসিল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, চতুর্থ তফসিল ম্যাজিস্ট্রেটের নির্দিষ্ট ক্ষমতার চাইতে অতিরিক্ত ক্ষমতা, আর পঞ্চম তফসিল হলো বিভিন্ন ফরম সম্পর্কিত। তাহলে আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম তফসিলের কোনো প্রয়োজনীয়তা এখন নাই, প্রথম তফসিল তো বাতিল। দ্বিতীয় তফসিল আমরা একটু আলোচনা করব, আপনার ফৌজদারি কার্যবিধি আইনটাকে পড়ার ক্ষেত্রে অনেক সহজ করবে। নিবেন একটু 5-7 মিনিট সময় লাগবে। এবং যদি মনে করেন যে আপনি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের এই কথাটা এটা গভীরের কথা, এটা একদম গভীরের আলোচনা, কিন্তু পরবর্তী সময়কে যে কিভাবে কাজে লাগবে আপনি বুঝতে পারবেন যে আসলে তো এর অনেক খুব উপকার হয়েছে আমার। তাহলে আমরা কি পড়বো এখন? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। তাহলে কয়টা তফসিল? 5টা। তাহলে আমরা পড়বো কোনটা? দ্বিতীয় তফসিল, যেটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল। এখন প্রশ্ন হলো তফসিলটা কি? আচ্ছা, তাহলে তফসিলটা কি? তফসিল হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ চক আকারে কি করা? প্রকাশ করা। যদি সংক্ষেপে বলি, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ বা এই সম্পর্কে আলোচনা পর্যালোচনা চক আকারে যা প্রকাশ করা, এটা হলো কি? এটা তফসিল। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল এটা কি? কি সম্পর্কিত আলোচনা? বলতে পারবেন কেউ? হাত তুলেন যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল এটা কি সম্পর্কে আলোচনা? উত্তর হলো দণ্ডবিধি আইন সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে? দণ্ডবিধি সম্পর্কে আলোচনা। কত জানা যায়? 48। হুম। কিন্তু ওইটা দিছে ওটা আমরা দিতে দিছি। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল কি সম্পর্কে আলোচনা? দণ্ডবিধি। ফৌজদারি কার্যবিধি আইনের কয় ভাই জানেন? ফৌজদারি কার্যবিধি আইনের কয় ভাই? কে বলতে পারবেন? 2 ভাই। আরেক ভাইয়ের নাম কি? দণ্ডবিধি আইন। একই মায়ের গর্ভে 2 সন্তান, এটা হলো একটা হলো ফৌজদারি কার্যবিধি আইন, আর একটা হলো দণ্ডবিধি আইন। দণ্ডবিধি ছাড়া ফৌজদারি কার্যবিধি অচল প্রায়, ফৌজদারি কার্যবিধি ছাড়া দণ্ডবিধি আইন মূল্যহীন, ভাষ্যমতে বলা আছে এই কথাগুলা। তাহলে দণ্ডবিধি আইনের Yes, 923। আচ্ছা, দণ্ডবিধি আইনের সর্বমোট ধারা কয়টা? সর্বশেষ ধারা 511টা, তাই না? 511। আর দণ্ডবিধি আইনের অধ্যায় হলো 25টা। কয়টা অধ্যায়? 25টা। অনেকে বলবেন 23টা অধ্যায়, তারা জানি, যারা জানেন 23টা অধ্যায় না, দুইটা শ টাইপের অধ্যায় আছে, একটা 5-এর শ টাইপের ক, একটা হলো 9-এর শ টাইপের ক অধ্যায়। অর্থাৎ সর্বমোট অধ্যায় হলো 25টা। এখন দণ্ডবিধি আইনের যে অপরাধগুলো আছে, কি রকমের অপরাধ? অনেক অপরাধ, রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, দাঙ্গা, চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, অপরাধজনক নরহত্যা, প্রতারণা, খুন, অনেক অপরাধ আছে না? অপরাধ আছে। তাহলে আমরা ফৌজদারি পদ্ধতিগুলো কেন দরকার? অপরাধগুলাকে, অপরাধের বিষয়গুলো সম্পর্কে আমাদের জানার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধি পড়তে হয়। তাহলে দণ্ডবিধি আইনের যে কোনো একটা অপরাধের নাম বলেন, কি একটা অপরাধ? ধরেন অপরাধের নাম হলো ডাকাতি, এটা একটা কি? অপরাধ। তাহলে এই দণ্ডবিধি আইনের যে অপরাধগুলো আছে, কতগুলো সংজ্ঞা আর কতগুলো হলো শাস্তি।
আচ্ছা, তাহলে এই যে দণ্ডবিধি আইনের যে অপরাধগুলো আছে, শাস্তির ধারার অপরাধগুলা, আরেকটা প্রশ্ন করি। ধরেন মামলা হবে, দণ্ডবিধি আইনের 390 ধারা হলো, 391 ধারা হলো ডাকাতির সংজ্ঞা, আর দণ্ডবিধি আইনের 395 ধারা হলো ডাকাতির শাস্তি। এখন আমার বাড়িতে যদি ডাকাতি হয়, আমি মামলা করব কত ধারায়? 391 ধারায় না 395 ধারায়? বলেন তো, কোন ধারায় মামলা হবে? সংজ্ঞার দ্বারাই নাকি শাস্তির দ্বারাই? যে দ্বারাই শাস্তি হয়, 495 দ্বারাই কি হবে? মামলা হবে। তাহলে এই দণ্ডবিধি আইনের প্রত্যেকটা অপরাধ, যেমন ডাকাতি একটা অপরাধ, এই অপরাধটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে। শুধু ডাকাতির অপরাধ না, দণ্ডবিধির যে কয়টা অপরাধ আছে প্রত্যেকটা অপরাধকে ভাগ বিশ্লেষণ করছে কোন আইনে? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি বলবেন এই কথা তো জীবনেও শুনি নাই, কিন্তু আপনি পরে বুঝতে পারবেন যে এটা আসলে কেন পড়াইছিলাম আগে, কালকেই কাজে লাগবে। তাহলে বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে এক একটা অপরাধকে কয়টা ভাগে ভাগ করছে দণ্ডবিধি আইনে, ফৌজদারির দ্বিতীয় তফসিলে? কে বলতে পারবেন? বলেন 8টা ভাগে। কয়টা ভাগে? 8টা ভাগে। কি কি 8টা ভাগ? তাহলে 1 নাম্বার হলো দ্বারা। আমি কিন্তু আপনাদের 8টা কথা না বলা ছাড়বো না। মনে করেন আমি কি বলতেছি, ক্লাসে আমাদের নিয়ম মানবেন। তো নিয়ম মানে কি? ক্লাসের পড়াটা ক্লাসে কমপ্লিট করে পড়ে গিয়া আরেকবার একটু পড়া, একটু নোট করা, কালকে দিনের বেলা একটু আলোচনা করা, রিল্যাক্সে কালকে আবার এসে ক্লাসে জয়েন করা। এগুলো নিয়মগুলো মানা ক্লাসের। তাহলে বলেন, এক এক একটা অপরাধে কে কয়টা ভাগে ভাগ করছে? কয়টা ভাগে? বলেন 8টা ভাগে। তাহলে 8টা ভাগ এখন পড়াবো, আপনি খুব সহজেই বলতে পারবেন। তাহলে প্রথমে হলো কি? ধারা। তো ধারার নাম কি? ধারাটা কি? 395 ধারা। 2 নাম্বার অপরাধের নাম। অপরাধের নাম কি? ডাকাতি। অপরাধের নাম কি? ডাকাতি। 3 নাম্বার, এই অপরাধটা কি আমলযোগ্য নাকি আমলের অযোগ্য? মানে আমলযোগ্য মানে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, আমলের অযোগ্য হলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। তাহলে আমি একটা অপরাধের উদাহরণ দিচ্ছি, আপনি কিন্তু পরে হাজার শত শত অপরাধের উদাহরণ মানে 8টা ভাগে ভাগ করতে পারবেন। তাহলে আমরা কি পড়তেছি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিল মানে কি? দণ্ডবিধি আইনের যে ধারাগুলো অপরাধের দ্বারা, এই অপরাধগুলার কি? বিবরণ। বিবরণ মানে কি? কয়টা ভাগে ভাগ করছে প্রত্যেকটা অপরাধকে? 8টা ভাগে। 1 নাম্বার কি? ধরেন ধারা। 2 নাম্বার কি? অপরাধের বিবরণ। অথবা আগে পিছে বলতে পারেন। 1 নাম্বার কি? অপরাধের বিবরণ। কি নাম? কি অপরাধ? ডাকাতি। 2 নাম্বার কি? ধারা। কত? 395। 3 নাম্বার কি? তাহলে ডাকাতির অপরাধের জন্য পুলিশ কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে নাকি পারে না? এটা আমরা কোথায় থেকে জানবো? তফসিল থেকে। কোথায় থেকে? মানে একটা অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না পারে না আমরা কিভাবে জানবো? কারো কাছে ফোন দিয়া, আদালতের কাছে জিজ্ঞেস করে, নাকি তফসিল থেকে? তফসিল থেকে। কয়টা গেল? 3টা। 4 নাম্বার, এই অপরাধটা কি এই অপরাধীকে হাজির করার জন্য কি সমন দেওয়া হবে নাকি গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে? তাহলে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা এগুলো পড়ে গিয়ে অনেকেই জানবেন, বুঝবেন। তাহলে ডাকাতির অপরাধীকে হাজির করার জন্য কি সমন দিব না গ্রেপ্তারি পরোয়ানা? এটা কোথায় থেকে জানবো? এটা তফসিল থেকে জানবো। কোন তফসিল? দ্বিতীয় তফসিল থেকে। কয়টা গেল তাহলে? 4টা। অপরাধের বিবরণ, ডাকাতি, ধারা 395, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কি যায় না। কয়টা গেল? 3টা। 4 নাম্বার কি? তাকে হাজির করার জন্য কি সমন দিব নাকি গ্রেপ্তারি পরোয়ানা? কয়টা গেল? 4টা। 5 নাম্বার, এই অপরাধটা কি মীমাংসাযোগ্য বা আপোষযোগ্য কিনা? অপরাধটা কি? না 5 নাম্বারটা আরো বলেন, অপরাধটা কি জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য? এটা আগে নেন। অপরাধটা কি? তাহলে ডাকাতির অপরাধের জন্য অপরাধীকে জামিন দিব নাকি জামিন দিব না, এটা কিভাবে জানবো? এটাও তফসিল থেকে জানবো। কি দেখে? তফসিল থেকে। 6 নাম্বার, এই অপরাধটা কি মীমাংসাযোগ্য বা আপোষযোগ্য বা মীমাংসাযোগ্য নয়? এটা কোথায় থেকে জানবো? এটাও তফসিল থেকে জানবো। কোন তফসিল? ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। কয়টা গেল? 6টা। 7 নাম্বার, এই অপরাধের বিচার কোথায় হবে? তাহলে ডাকাতির অপরাধের বিচার কোথায় হবে? ম্যাজিস্ট্রেট আদালতে হবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হবে নাকি দায়রা আদালতে হবে? এটা নিয়ে সমস্যা হবে না? তাহলে তফসিলে বলা আছে বিচার কোথায় হবে? দায়রা আদালতে। কয়টা গেল? 7টা। 8 নাম্বার,
ডাকাতির অপরাধের জন্য শাস্তির কিরকম বিধান আছে, এটাও দ্বিতীয় তফসিলে বলা আছে। এই হলো 8টা। তাহলে এটা ডাকাতি, মানে আমি একটা উদাহরণ দিলাম। তাহলে একটা অপরাধকে, শুধু আমার এই প্রশ্নের উত্তর দেন, ফৌজদারি কার্যবিধি আইনের যে দ্বিতীয় তফসিল, এটা কোন আইনের অপরাধের আলোচনা? বলেন, দণ্ডবিধি আইনের। কোন আইনের? দণ্ডবিধি আইনের। তাহলে দণ্ডবিধি আইনের এক একটা অপরাধকে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে কয়টা ভাগে ভাগ করছে? বলেন 8টা ভাগে। কয়টা ভাগে? 8টা ভাগে। তাহলে এই 8টা ভাগ শুধু পড়েন। মানে আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার কিছু ক্লাস আপনার কাছে হয়তো বিরক্তি লাগতেই পারে, অসুবিধা হতেই পারে, কিন্তু একটা সময় গিয়ে বুঝবেন যে আমি কেন এগুলো বলতেছি। আমরা অনেক গভীর আলোচনা করি, রেজাল্টও গভীরে হবে ইনশাল্লাহ। যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি ভালো রেজাল্ট করতে চাই, আমি একবারেই পদোন্নতি নিতে চাই, তাহলে আমার কথাগুলা, আমাকে দেখতে খারাপ লাগলেও, কথাগুলা খারাপ লাগলেও একটু লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি একটা ভালো কিছু পাবেন এখান থেকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, তাহলে আমি বলতেছি 8টা, আমি আপনাদের দ্বারাই বলাবো। এখন দেখেন নতুন অনেকে তো এরকম আছেন, মানে অনেকে বলতে 95% আছে তফসিলটা জানেন না, তাই না? তাহলে আপনারাই বলবেন, দেখেন আমি কিভাবে বলাই। তাহলে 1 নাম্বার বলেন অপরাধ। অপরাধ কি? ধরেন ডাকাতি। 2 নম্বর কি? ধারা। ধারাটা কত? 395। 3 নাম্বার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কি যায় না? 4 নাম্বার, জামিনের ব্যবস্থা আছে বা নাই? আগে পিছু হইলে অসুবিধা নেই, 8টা মিলাইলেই হইলো। 5 নাম্বার, হাজির করার জন্য, মানে কাকে? এই ডাকাতির অপরাধীকে হাজির করার জন্য কি সমন দিবে নাকি গ্রেপ্তারি পরোয়ানা? 6 নাম্বার, অপরাধটা কি মীমাংসাযোগ্য কি না? 7 নাম্বার, 7 নাম্বার কি? কোন আদালতে বিচার হবে? 8 নাম্বার, কি পরিমাণ দণ্ড দেওয়া যাবে? এখন ধরুন আপনি বেআইনি সমাবেশে যান, বেআইনি সমাবেশের সংখ্যা কত দ্বারা? দণ্ডবিধির 141, শাস্তি কত? 143। 143। তাহলে বেআইনি সমাবেশটাকে যদি আপনি বুঝতে চান, 8টা ভাগে কি নিবেন? তাহলে বেআইনি সমাবেশের শাস্তি 143। অপরাধের নাম বেআইনি সমাবেশ। অপরাধটার জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, পারে কিনা? আপনি কিভাবে বুঝবেন যে বেআইনি সমাবেশে গ্রেপ্তার করা যায় কিনা? তফসিলে বলা আছে। 4 নাম্বার, ওই অপরাধীকে হাজির করার জন্য সমন নাকি পরোয়ানা দিবেন, কিভাবে বুঝবেন? তফসিল দেখে। 5 নাম্বার, জামিনের ব্যবস্থা আছে কি নাই? 6 নাম্বার, মীমাংসার ব্যবস্থা আছে বা নাই? 7 নাম্বার, কোন আদালতে বিচার হবে? 8 নাম্বার, কত বছর দণ্ড হবে? পারবেন? তাহলে দণ্ডবিধির প্রত্যেকটা, এই দ্বিতীয় তফসিল জানা মানে আপনার খুব সহজে একজন ভালো স্মার্ট দক্ষ অফিসার হওয়া। কারো কাছে ফোন দিয়ে, টেলিফোন দিয়ে জানতে হবে না যে স্যার এখানে তো একটা অপরাধ হয়েছে, হ্যাঁ এখন আমি কি তাকে গ্রেপ্তার করতে পারবো, এটা কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কিনা? ফোন দিবেন কাউকে, কোথায় দেখবেন? তফসিলে। ম্যাজিস্ট্রেট কাকে জামিন দিবে না দিবে কোথায় দেখবে? দ্বিতীয় তফসিলে। জামিনের ব্যবস্থা, মীমাংসা আছে না নাই কোথায় দেখবে? দ্বিতীয় তফসিলে। কত বছর কোন আদালত বিচার করবে? ফৌজদারিতে বিভিন্ন রকমের আদালত আছে, আপনারা পড়বেন কালকে গিয়া। কোন আদালত বিচার করবে এটা কি কোথায় দেখবেন? তফসিলে দেখবেন। কথা বুঝাইতে পারছি? তাহলে আমার 2টা প্রশ্নের উত্তর দেন। আমরা পড়তেছি ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে কোন আইনের আলোচনা, কোন আইনের অপরাধের ব্যাখ্যা বিশ্লেষণ? বলেন, দণ্ডবিধি আইনের। কোন আইনের? দণ্ডবিধি আইনের। দ্বিতীয় প্রশ্ন, দণ্ডবিধি আইনের প্রত্যেকটা অপরাধকে দ্বিতীয় তফসিলে কয়টা অংশে ভাগ করা যায়, কয়টা চোখে ভাগ করা হয়েছে? কয়টা? 8টা। কি? বলেন। 1 নাম্বার, ধারা। ধারা কি? 395, সাবজেক্ট কোন একটা ধারা। 2 নাম্বার, অপরাধের নাম। 3 নাম্বার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কি যায় না, মানে আমলযোগ্য নাকি আমলের অযোগ্য। 4 নাম্বার, জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য। 5 নাম্বার, হাজির করার জন্য সমন দিবেন নাকি পরোয়ানা দিবেন। 6 নাম্বার, মীমাংসা যোগ্য নাকি মীমাংসার অযোগ্য। 7 নাম্বার, কোন আদালতে বিচার হয়। 8 নাম্বার, কত বছর দণ্ড দেওয়া যায়। কে বলতে পারবেন 8টা কথা? কে পারবেন? এটা যে কোনো একটা অপরাধ দিয়ে হইতে পারে, বেআইনি সমাবেশ দিয়ে বলতে পারেন, খুন দিয়া বলতে পারেন, দর্শন দিয়া বলতে পারেন, সবগুলা দেয়া। হাত তুলেন তো, কারা কারা পারবেন? একটু হাত তুলেন দেখি হাতগুলা। তো অনেকেই তো হাত তুলে দেখি। যে একজনকে পরীক্ষামূলক আমরা ট্রাই করি, ঠিক আছে? একজনকে ট্রাই করি। আমি যাকে আনমিট করে দিব, আপনি আনমিট হয়ে কথা বলবেন। একটু হাতগুলা তুলে রাখেন। আচ্ছা, নাম, যাদের নাম নাই নাম লিখে নেবেন, একটু নাম আর কর্মস্থলটা লিখবেন, তাহলে সুন্দর হয় একটু। ঠিক আছে। আলম, তুমি পারবা? আলম, পারবা 8টা কথা? পারলে হাত তুলো। আচ্ছা, কই হারাই গেছে দেখি।
আমি কোন স্লাইডে আছি দাদা? আমি তো আমারে দেখি না। আমি কি আসি ক্লাসে? আমি কি ক্লাসে আসি? আমি তো এটাই বুঝতেছি না যে আমি আসি কিনা ক্লাসে। এই যে আরেকজন লেগে কি করতেছে দেখে। হুম। ওই যে পাইছি, আমি আমার পাইছি, আছি। আচ্ছা, বলবেন একজন? আচ্ছা, হ্যাঁ, ইয়া বলেন। মানে, হ্যাঁ, নান্নু মিয়া বলেন। নান্নু ভাই হাত উঠাইয়া রাখছেন, খালি আপনি ফোন আনমিট করেন। হ্যাঁ, আনমিট করেন। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার দ্বিতীয় তফসিলে যে 8টি ভাগে ভাগ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ধারা, যে অপরাধে মামলা হবে সেই ধারা অপরাধে। দ্বিতীয় হচ্ছিল অপরাধ, হুম, দণ্ড, যেটাকে দণ্ড দিবে। আর তৃতীয় হচ্ছিল তাকে অপরাধী বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে ক্যান্সেল হয়েছে, বা পারে না। ক্যান্সেল হয়েছিল, সব ক্যান্সেল চতুর্থ হয়েছে। হচ্ছিল অপরাধীকে সমন দেবে না গ্রেফতারি করবে, কোনো অপরাধী বা কোনো ব্যক্তিকে সমন বা পরোয়ানা দিবে, বা আদালতে হাজির করার জন্য বা গ্রেফতার করার জন্য। হুম, পঞ্চম হচ্ছে অপরাধ কি জামিন যোগ্য না জামিন অযোগ্য। তারপরে ষষ্ঠ হচ্ছে অপরাধ কি মীমাংসা যোগ্য না মীমাংসা যোগ্য। আর সপ্তম হচ্ছে কোন আদালতে বিচার হবে, দায়রা আদালতে বিচার হবে। অষ্টম হচ্ছে অপরাধের জন্য কত বছরের দণ্ড দিতে পারে, 1 বছর, 6 বছর, যে এরকম হুম। দণ্ড হয় স্যার। তাহলে এই আমরা এই ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলটা পড়ার উদ্দেশ্য হলো কি জানেন? কালকে সংজ্ঞাগুলোতে গিয়ে আপনি বুঝতে পারবেন যেটা কেন আমরা পড়লাম। তাহলে আমি আবার লাস্ট বলে দিচ্ছি যে আমরা পড়ছি ফৌজদারি কার্যবিধির 5টা তফসিল, প্রথমটা বাতিল, বাকিগুলো চিন্তা করার দরকার নাই। আমাদের দরকার হলো দ্বিতীয় তফসিল। দ্বিতীয় তফসিল হলো দণ্ডবিধি আইনের অপরাধের বিবরণ। দণ্ডবিধি আইনের অপরাধের বিবরণগুলো দ্বিতীয় তফসিলে 8টা ভাগে ভাগ করছে। 1 নম্বর হলো অপরাধের ধারা, 2 নম্বর হলো অপরাধের নাম, 3 নম্বর হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কিনা, 4 নম্বর হলো সমন দিয়ে হাজির করব নাকি পরোয়ানা, 5 নম্বর হলো জামিনযোগ্য কিনা, 6 নম্বর হলো মীমাংসাযোগ্য কিনা, 7 নম্বর হলো কোন আদালত বিচার করবে, 8 নম্বর হলো কত বছর শাস্তি দিবে। ফৌজদারি কার্যবিধি আইনের সর্বমোট অধ্যায় হলো 46টা, সর্বশেষ ধারা হলো 565। এটা একটা পদ্ধতিগত আইন। এটা পুলিশ অফিসার এবং আদালত, জজ, ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের সবারই অনুসন্ধানের কাজে, সবারই পদ্ধতির কাজে ব্যবহার করা হবে। এর প্রধান আলোচ্য বিষয় হলো 3টা: অনুসন্ধান, তদন্ত এবং বিচার। ভাবছিলাম আজকে আইন নিয়ে কোনো আলোচনা করবোই না। ধরেন আজকে কোনো ধারার ভিতরে আমরা ঢুকি নাই, কিন্তু ঢুকছি, কোনো ধারাতে কিন্তু যাই নাই। একটা প্রাথমিক আলোচনা করলাম। কালকে থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে আপনাদের। একটু 2-3 দিন একটু কষ্ট মেনে নেবেন, পরে আমরা একটা সুশৃঙ্খল অবস্থায় চলে আসবো ইনশাল্লাহ। যারা একটু ধৈর্য শক্তি কম, তারা এমনিতেই জোরে যাবে যে এইগুলো হাউকাউ বুঝতেছি না কিছু, তখন আমরা একটু পাতলা হয়ে যাবো, বুঝেন নাই? তখন আমরা মজা করে ক্লাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে দেখা হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সাড়ে আটটা, সাড়ে আটটা। হ্যাঁ, কালকে 8:30টায় ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রেকর্ড দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের ভিতরেই।